টোটাল সাইটেশন, তার 10টা পেপারের টোটাল সাইটেশন তার স্কোয়ার অর্থাৎ 100টা। তারপর টপ যে 10টা পেপার আছে ওই 10টা পেপারের টোটাল সাইটেশন 100, যদি 12 হয় এর মানে 144, এরকম আর কি। তারপর আই10 ইন্ডেক্স, আই10 ইন্ডেক্স যদি 10 হয় এর মানে তার 10টা পেপারে 10টা করে সাইটেশন আছে। আই10 ইন্ডেক্স ওই গুগল স্কলারেই পাওয়া যায় অথর প্রোফাইলে গেলে। তো এগুলো মাথায় রাখতে হয়, সুপারভাইজার মূলত সিলেক্ট করার জন্য ওই সময় কাজে লাগে। আচ্ছা, তো পাবলিকেশন টাইপ, পাবলিকেশন টাইপ কি কি? অনেক ধরনের আছে, জার্নাল, কনফারেন্স, এগুলো মূলত আমি সংক্ষেপে বলতেছি কারণ পরে লাগবে পরের ক্লাসগুলোতে। জার্নাল, তারপর কনফারেন্স আছে, বুকস আছে, স্ট্যান্ডার্ড, তারপর পেটেন্ট, থিসিস, ট্রেড ম্যাগাজিন, এগুলো আছে। এবং এখানে একটা ব্যাপার আছে যে এটা টাইটেল কেমন হয়। So, মূলত জার্নাল টাইটেলের ওয়ার্ড 10-এর বেশি হইলেও সমস্যা নাই, বুকে কিন্তু 10-এর বেশি হইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, কনফারেন্স পেপারেও টাইটেল ওয়ার্ড 10-এর বেশি হইলে সমস্যা নাই। হ্যাঁ, প্যাটেন্ট বা থিসিসেও 10-এর বেশি, কিন্তু বুকে তো অবশ্যই 10-এর বেশি হইলে হবে না। টাইটেল, বুকের টাইটেল কি খুব ছোট হইতে হয়। হ্যাঁ, তারপর জার্নালে অ্যাবস্ট্রাক্ট থাকে। হ্যাঁ, তারপরে অথরস এর নেম থাকে। জার্নালে মূলত সবই থাকে এখানে যেগুলো আছে। বাকি হচ্ছে বুক, বইয়ে যেমন থাকে না, রিভিউ থাকে না, পেয়ার রিভিউ থাকে না। তারপরে হ্যাঁ, এরকম রেফারেন্স থাকতেও পারে নাও থাকতে পারে। বইয়ে বইয়ে অনেক সময় রেফারেন্স থাকে, অনেক সময় থাকে না। কিওয়ার্ডস থাকে না বইয়ে, কিন্তু পেপার বা কনফারেন্স জার্নাল বা কনফারেন্স পেপারে কিন্তু থাকে। থিসিসে থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম আর কি ব্যাপারগুলো। এটাই। সো এই হচ্ছে টাইপগুলো আছে। এখন আমি ফাইনালি একটু সামারি বলি, 2 মিনিট লাগবে। আহ বলছিলাম না, রিসার্চ প্রসেস ফর্মুলেটিং এ প্রবলেম থেকে শুরু করে একদম রাইটিং পর্যন্ত। তো অন্যভাবে চিন্তা করতে গেলে রিসার্চ ইজ লাইক সলভিং ক্রাইম। আমরা সবাই কিন্তু ডিটেকটিভ গল্পের ফ্যান। হ্যাঁ, দেখা যায় ডিটেকটিভ স্টোরি অনেকে পছন্দ করি ম্যাক্সিমাম। তো ডিটেকটিভ স্টোরিতে কি থাকে, যে প্রথমে কোনো এক জায়গায় কোনো একটা হোমোসাইড বা খুন বা কিছু একটা হয়, এরপরে ওইখানে যায় ডিটেকটিভ, উনি ইনভেস্টিগেট করে। কিভাবে করে? প্রথমে দেখে যে কি হয়েছে, ওখানে কি চুরি হয়েছে নাকি খুন হয়েছে নাকি মারামারি হয়েছে, কি হয়েছে। উনি আগে দেখে, ইনভেস্টিগেট করে। তো রিসার্চেও ব্যাপারটা এরকম আমার। আসলে ওইখানের সমস্যাটা কি, রিসার্চে গ্যাপটা কি, তারপরে ওইটা দেখার পরে ওইখান থেকে এভিডেন্স কালেক্ট করে। ঠিক রিসার্চে একই কাজ। ওই গ্যাপ যেহেতু আছে, এবার ওইখান থেকে ওই বিষয়ে ডাটা কালেক্ট করা, এরকম। তারপরে ওইখান থেকে একটা হাইপোথেসিস দাঁড় করানো, ডিটেকটিভ এভিডেন্স থেকে একটা সাসপেক্ট দাঁড় করায়, ওইরকম আর কি। এইবার ওই সাসপেক্ট গুলোকে কিন্তু ইন্টারোগেট করে। রিসার্চ তো ঠিক একই, ওই হাইপোথেসিসের উপরে এক্সপেরিমেন্ট রান করা, সিমুলেশন রান করা, এরপরে ওই ডাটাগুলো অ্যানালাইজ করা, এবং ওই ডাটা থেকে ফাইন্ডিং গুলোকে কনক্লুড করা, এবং রেজাল্ট, আমি যে হাইপোথেসিস দাঁড় করাইছিলাম ওটা সত্যি কিনা এটা ভেরিফাই করা, এবং এই এতগুলো পাইলে ফাইনালি সাবমিট করা। ঠিক একই ডিটেকটিভ ওয়ার্কের মতো আর কি। যাই হোক, তো রিসার্চ প্রসেসটা আমি যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি, তাহলে প্রথমে হচ্ছে স্টাডি প্রিভিয়াস রিসার্চ, তারপরে রিসার্চ গ্যাপ ফাইন্ড করা, ওখান থেকে একটা আইডিয়া ডেভেলপ করা বা হাইপোথেসিস দাঁড় করানো, এরপরে ওই হাইপোথেসিসের উপরে সিমুলেশন পারফর্ম করা, এরপরে ওই সিমুলেশন থেকে যে ডাটা পাবো বা রেজাল্ট পাবো এটা অ্যানালাইজ করা, এই ডাটা অ্যানালাইজ করে ওই যে ফাইন্ডিং গুলো পেয়েছি আমি ওইটা হাইপোথেসিসের সাথে ভেরিফাই করা আর কি, যে ঠিকঠাক পাইছি কিনা বা ডিসকাশন করা। এরপরে ফাইনালি এতগুলো আমি লিখে লিখে সাবমিট করা। এখন লিখবো কি করে? এই জাস্ট এই স্টেপ গুলাই আমার জাস্ট ভাগে ভাগে, অর্থাৎ এই যে প্রথমে স্টাডি যে যা যা পড়ছি এবং রিসার্চ গ্যাপ পেয়েছি এবং কি আইডিয়াটা ডেভেলপ করছিলাম, এই জিনিসটা ইন্ট্রোডাকশন নামে একটা জায়গায় দাঁড় লেখা। এরপরে এই যে সিমুলেশন পারফর্ম করছি এটা মেথডে দাঁড় করানো, মেথড বলে লেখার ক্ষেত্রে আর কি। আমরা ডিটেলসে আরো পরে আসবো, জাস্ট সংক্ষেপে বলতেছি আর কি। এরপরে যে ডাটা অ্যানালাইজ করছি এবং ফাইন্ডিং ভেরিফাই করছি, এটা রেজাল্ট এবং ডিসকাশন নামে একটা সেকশনে দেওয়া, এবং এর শুরুতে একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাড করা, আর ফাইনালি একটা কনক্লুশন দেওয়া। এই জাস্ট রিসার্চ প্রসেসটাই আমি লেখা লিখতে গেলে যেভাবে লিখবো, এটাই হচ্ছে লেখার প্রসেস। অর্থাৎ আমি রিসার্চটা যেভাবে করছি ঠিক ওটাকেই স্টেপ বাই স্টেপ লিখে দিব, শুধু নাম দিব আলাদা, যে ইন্ট্রোডাকশনে এই লেখাগুলো থাকবে, মেথডে এটা থাকবে, রেজাল্টে এটা থাকবে, জাস্ট এটাই, আর কিছু। সো এই আর কি।
তো এটাই ছিল আজকের আর আজকের টাস্ক হচ্ছে এটা, যে এটা একটু দরকার হইলে আপনারা স্ক্রিনশট বা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। স্যার ডিউ ডেট দিয়ে দিবেন আর কি গ্রুপে। এটা হচ্ছে টাস্ক অন। এইগুলোই হচ্ছে পরে ফাইনালি হয়তো টাস্ক অন এবং টু মিলে টার্ন পেপার অন হিসেবে কাউন্ট হবে। সো এটা হচ্ছে দুইটা কোশ্চেন আছে, যেটা 5 থেকে 7 সেন্টেন্সে লিখলে হবে যে আপনি কি মনে করেন, ঠিক আছে? এটা এমন না যে ওই যে নেট থেকে দেওয়া বা হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ইউ উড লুক ফর ইন এ রিসার্চ অ্যাডভাইজার অ্যান্ড হোয়াই, আর হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ থিঙ্ক উড বি মোস্ট সুইটেবল ফর ইউর ফিউচার ওয়ার্ক। এখন আমার ওয়ার্ক তো আর আমার আমার কাছে নাই এখন, তাই তো? তো সেই ক্ষেত্রে এই পরের কোশ্চেনটা আর কি, এটা লিখলে ওইটার একটা আইডিয়া পাওয়া যাবে। Describe a field or topic you are curious about. How would you go about turning it into a research topic? If needed, read a review paper of your interested field and find out or determine the recent trends that are discussed in that particular paper. Prepare a fine report. অর্থাৎ রিপোর্ট আকারে একটা দরকার হইলে হেল্প নিতে পারেন। মানে আপনি কোন বিষয়ে কিউরিয়াস আছেন এবং ওই ফিল্ডে কি রকম ট্রেন্ডিং বিষয় আছে, বা কিভাবে আপনি রিসার্চ টপিকে যেতে পারেন, এটার একটা যেতেই হবে এমন না, যেতে পারেন এটা লিখলেও হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে টাস্ক। আর নেক্সট ক্লাসে মূলত লিটারেচার রিভিউ এবং কিছু টুলস নিয়ে রেকগনিশন হবে, রিডিং রাইটিং নিয়ে আলোচনা করা হবে। সেখান থেকে হয়তো আপনারা বিউটিফুল ম্যানুস্ক্রিপ্ট কিভাবে তৈরি করা যায়, বা বিউটিফুল ডকুমেন্ট রেডি করতে কি করা লাগে, কিভাবে স্টাডি গ্যাপ ফাইন্ড করতে হয়, হ্যাঁ, মূলত লিটারেচার রিভিউ কিভাবে পড়তে হয়, হ্যাঁ, এগুলা, আর লিখতে হয় কিভাবে, এগুলা দেখানো হবে নেক্সট ক্লাসে। সো আজকের ক্লাস আমার তরফ থেকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এটা হচ্ছে যে কনফারেন্স আর বুক চ্যাপ্টারের মধ্যে ডিফারেন্সটা কি? কনফারেন্স হচ্ছে কনফারেন্স বিষয়টা হচ্ছে এটা কি, মানে বুক চ্যাপ্টার জিনিসটা একটা একটু ডিটেলস ওয়ার্ক। মানে বুক চ্যাপ্টারে কিন্তু আপনি কনফারেন্সে আপনার একটা আইডিয়া আছে, ওইটা নিয়ে জাস্ট আপনার হয়তো অনেক সময় ফ্যাব্রিকেশন, আমরা যেমন অ্যান্টেনা নিয়ে কাজ করি যারা, তাদের হচ্ছে ফ্যাব্রিকেশন ডাটা লাগে। আমাদের কনফারেন্সে কিন্তু এটা দেওয়া লাগে না, শুধু সিমুলেশন রেজাল্ট দিয়েই হয়ে যায়। বুক চ্যাপ্টার জিনিসটা হচ্ছে আপনি কোনো একটা পার্টিকুলার টপিকে আপনার থিওরিটিক্যাল, তারপরে ব্যাপারটা হচ্ছে থিসিসের সাথে অনেকটা আছে, সম্পর্ক আছে, যে একটা টপিকে ওইটা থিওরিটিক্যাল ব্যাপারগুলো কি, তারপরে আহ, আপনার যে যে টপিকটা নিয়ে কাজ করতেছেন ওই টপিকের পরে ডিটেলস হচ্ছে আলোচনা। আর এটা মূলত থিসিসের সাথে অনেকটা মিল আছে, যে আমি একটা টপিক সিলেক্ট করছিলাম বা আমি একটা কাজ করছি, ওই কাজের যত ডিটেলস আছে আর কি, অর্থাৎ ওই জিনিস পড়তে হলে যাতে তাকে আর অন্য কিছু হাত না দান না দেওয়া লাগে, এরকম ব্যাপার আর কি। আহ বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। স্যার, আপনি কিছু ইনপুট দিতে চাইলে। ইনপুট বলতে আসলে কনফারেন্সটা মেইনলি উদ্দেশ্য হয় রিসার্চাররা একত্রিত হয় নিজেদের আইডিয়া শেয়ার করে। মেইনলি কনফারেন্স গুলো হয় এই কারণে। তো কনফারেন্সের যেমন একটা নাম থাকে, IEEE কনফারেন্স অন অ্যান্টেনাস এন্ড প্রপাগেশন, অথবা কনফারেন্স অন কমিউনিকেশন, এই টাইপের। তো তার মানে ওই ফিল্ডের যত রিসার্চার আছে তারা ওইখানে একত্রিত হয়, নিজেদের আইডিয়া গুলো শেয়ার করে। প্রাথমিক আইডিয়া ধরা যায় এগুলাকে, বাট ওই আইডিয়ার পেছনে কিছু মানে ভ্যালিড মানে গ্রাউন্ড থাকে, এবং কিছু আহ, মানে ভ্যালিডেশন থাকে, যেটা হয়তো জাস্ট সিমুলেশন দিয়ে বা এরকম করে এই টাইপের, মানে জাস্ট কাজের ইনিশিয়াল হিসেবে ধরা যাইতে পারে। ওইগুলা দিয়ে হয়তো শেয়ার এক্স্যাক্টলি। করে। যেমন ও বললো যে অ্যান্টেনার ক্ষেত্রে কোন একটা অ্যান্টেনা আসলে ফাইনালি অ্যাপ্লিকেবল কিনা সেটা প্র্যাকটিক্যালি তৈরি করে মেজারমেন্ট করা ছাড়া ওইটা সিউরিটি দেওয়া যায় না। তো এর চেয়েও আপার লেভেলের হচ্ছে জার্নাল এবং বুক চ্যাপ্টার। জার্নালে সাধারণত যেটা দেওয়া হয় এটা কংক্রিটলি একদম রিগোরাস ভাবে কাজটা ভেরিফিকেশন করা হয়েছে, ভেরিফাই যে এটা যে আইডিয়া দেওয়া হয়েছে এই আইডিয়াটা আসলে সঠিক।
মানে অ্যান্টেনা তৈরি করে ফেব্রিকেশন করে ক্যারেক্টারিস্টিক দেখা হয়েছে এবং এটা আসলে ওয়ার্কেবল এই টাইপের। বুক চ্যাপ্টার কিছুটা এই টাইপের, তবে বুক চ্যাপ্টারটা হচ্ছে সাধারণত কোনো একটা ন্যারো কোনো একটা বিষয়ের উপর একটা বই ছাপানো হচ্ছে, ওই বইয়ের কোনো একটা অংশে কেউ একজন কন্ট্রিবিউট করে আর কি। যেমন আমরা সাধারণত কোনো বই, যেমন বয়েলস্টেডের বই যদি পড়ি, সার্কিটের বই, তো দেখা যায় প্রথম চ্যাপ্টারে আছে ওহমস ল, দ্বিতীয় চ্যাপ্টারে আছে সিরিজ সার্কিট, তৃতীয় চ্যাপ্টারে প্যারালাল সার্কিট, আবার কয়েক চ্যাপ্টার পরে এসি আসে, তারপরে সার্কিট থিওরাম আছে। তো সাপোজ কোন একটা চ্যাপ্টার কেউ একজন কন্ট্রিবিউট করলো, কে করে, যে ওই অংশ ওই ফিল্ডে আসলে সে অনেকগুলো পেপার অলরেডি পাবলিশ করছে এবং সে আপ টু ডেট কাজ করছে আসলে। তো ওই বুক চ্যাপ্টার যারা বুক ছাপায় ওরাই খুঁজে বের করে, ওই রিসার্চারকে খুঁজে বের করে তাকে ইমেল করে যে আপনার ফিল্ডের সাথে ম্যাচ করে, আপনি এখানে কন্ট্রিবিউট করতে চান কিনা। এটা দুইটা উপায়ে করে, কোনোটা হচ্ছে ওরা কোনো চার্জ নেয় না, আবার অনেক ক্ষেত্রে আবার যে অথর তাকেই উল্টা টাকা দিতে হয়, এগুলো আসে আর কি। তার মানে কনফারেন্সের তুলনায় মানে আপডেট আপগ্রেডেড কাজ আর কি। এই হলো মোটামুটি কথা। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ কিন্তু স্যার। কনফারেন্সে আমাদের যাইতে হবে, কনফারেন্সটা আমরা করি কনফারেন্সে, তাইলে বলা যায় যে তাইলে তো কংক্রিট কাজ হয় নাই, কিন্তু আইডিয়া তো শেয়ার করা গেছে। একজন একটা কাজ যে প্রেজেন্ট করতেছে 20 জন মানুষের সামনে, ওরাও তো ওই ফিল্ডেরই, তখন তারাও হয়তো আরো দুই একটা কোয়েশ্চেন করে বা সাজেশন দেয়। তাতে যেটা হয়, ওই রিসার্চার হয়তো আরো সামনে আগাইতে পারে, প্লাস যারা শুনলো তারাও কিছু আইডিয়া পাইলো যে এই ফিল্ডে তো এইভাবে কাজ করা যায়। এই কারণে মেইনলি কনফারেন্স গুলো করা হয় এবং কনফারেন্সের গুরুত্বটা এখানেই বেশি। জার্নাল বা বুক চ্যাপ্টারে আমরা জমা দিয়ে দেই, রিভিউয়াররা রিভিউ দেয়, এইখানে আসলে সেইভাবে অডিয়েন্সের সাথে ডিসকাশন বা আইডিয়া শেয়ারিং এর সুযোগ থাকে না। এই জন্য কনফারেন্সটা ইম্পর্টেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে জি স্যার। ব্যাপারটা হচ্ছে আইডিয়া জেনারেট করার একটা প্ল্যাটফর্ম আর কি, সবাই মিলে এরকম। হ্যাঁ, হুম। তো থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো কোশ্চেন আছে? আই থিংক নাই আর। আচ্ছা, কোশ্চেন কোশ্চেন আশা করি হবে সামনে আরো, হ্যাঁ যেহেতু হ্যাঁ এই হ্যাঁ। আমাদের 5টা ক্লাসের মধ্যে অলরেডি তো একটা হয়েই গেছে। জি স্যার। তো সামনে, এটা তো জাস্ট একটা ওভারঅল আইডিয়া ছিল আসলে। আমরা আমাদের মানে কোর্সের কোরে এখনো ঢুকি নাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। তো কোরে আসলে ঢুকবো এর পর থেকে। তো ওইখানে একটু সবার কিন্তু একটু ফলো আপ করতে হবে এবং মানে প্রত্যেক ক্লাসেই কিছু টাস্ক দেওয়া হবে। এই টাস্ক গুলো যদি সাথে সাথে না করা হয় তাহলে কিন্তু আসলে মুশকিল হয়ে যাবে আর কি। এবং মেইনলি এইটা কিছুটা সেশনালের মতো আর কি। মানে আমরা একটা ইয়া কোন একটা টপিকে ডিসকাশন করা হইলো, কাজ দেওয়া হইলো, কাজের ফিডব্যাক নেওয়া হইলো, কে কিরকম করলো, এই টাইপের। ফাইনাল পরীক্ষাটা কোনো মানে ফাইনাল পরীক্ষা একটা নেওয়া হবে, কিন্তু ক্লাসগুলোর গুরুত্ব কোনো অংশেই কম না। তো ওই জন্য আমি আশা করবো সবাই যাতে ক্লাসে অ্যাটেন্ড করে এবং ক্লাসগুলোকে ফলো করে, এটা খুবই জরুরি হবে, নাইলে আসলে এই কোর্সে ভালো করা যাবে না। আর আরেকটা হচ্ছে, ধরেন এইটাকে একটা জাস্ট কোর্স হিসেবে আপনারা চিন্তা করেন না আর কি। এইটাকে চিন্তা করবেন যে আমি তো রিসার্চ করব, আমি থিসিস করব, অতএব ওইটা করার জন্য আমার যা যা শেখা প্রয়োজন, গাইডলাইন প্রয়োজন, আমি এইখান থেকে সেটা নেব। ঠিক আছে, অন্য সবগুলা কোর্সের সাথে এইখানে এই কোর্সের কিন্তু এইটাই পার্থক্য। এইখানে আপনি রিসার্চ কিভাবে করবেন, কিভাবে এগিয়ে যাবেন, একদম ফাইনালি পেপার পাবলিশ করা পর্যন্ত, থিসিস ডিফেন্স দেওয়া পর্যন্ত, থিসিস লেখা পর্যন্ত, এগুলো সবই এইখানে আমরা গাইডলাইন দেব। এইটা এখন যে যেই ফিল্ডে কাজ করেন সব ক্ষেত্রে এটা কাজে দিবে। ও কিন্তু স্পেসিফিক কোনো ফিল্ডের কথা বলেও নাই, এইটা দেবপ্রসাদ আগে থেকেই বলছে। অতএব যে যেই ফিল্ডে যাবেন সবার জন্যই আসলে এটা কাজে দিবে। তো ওই জন্য এইটাকে একটু সিরিয়াসলি করেন। আশা করি সিরিয়াসলি যে করবে তাকে আর মানে সুপারভাইজারের হয়তো সেইভাবে মানে অতিরিক্ত এফোর্ট হয়তো দেওয়া লাগবে না, কারণ আপনারা নিজেরাই স্যার, মোটামুটি অনেক দূর আগায় যাইতে পারবেন। হ্যাঁ, স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, এটা হচ্ছে যে আমরা হ্যাঁ। যখন কোনো একটা বড় ফিল্ড যখন নিচ্ছি, এরপর এখান থেকে যে সাব ফিল্ড গুলো আছে বা যেসব ট্রেন্ড গুলো হচ্ছে, এই ট্রেন্ড গুলো খুঁজে বের করবো কিভাবে? আচ্ছা, এটার জন্য আমি বলতাম পরে, বাট সংক্ষেপে বলি।
এই এই রিলেটেড যত এই যে গুগল স্কলার, তারপরে হচ্ছে বা বিভিন্ন জার্নাল বললাম না,